আজ আমরা ইংরেজি সাহিত্যের এমন একজন কবিকে নিয়ে কথা বলবো যিনি থাকতেন শহরের কোলাহল থেকে অনেক দূরে। ইংল্যান্ডের এক শান্ত সবুজ হ্রদ আর পাহাড় ঘেরা অঞ্চলে। তাকে তো বলা হয় হাই প্রিস্ট অফ নেচার। হ্যাঁ, প্রকৃতির মহাযাজক উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তিনিই তো শিখিয়েছিলেন কিভাবে প্রকৃতির মাঝে ঈশ্বরের প্রতিচ্ছবি খুঁজে পাওয়া যায়। তো আমাদের আজকের আলোচনার মিশনটা বেশ পরিষ্কার। আমরা শুধু তার জীবন বা কবিতার সারসংক্ষেপ জানব না, আমরা বোঝার চেষ্টা করব কেন তার লেখাকে একটা বিপ্লব বলা হয়, কিভাবে তিনি কবিতাকে অভিজাতদের বৈঠকখানা থেকে বের করে আনলেন আর সাধারণ মানুষের আবেগের অংশ করে তুললেন। চলুন এই সফরে গভীরে প্রবেশ করা যাক। চলুন। আচ্ছা, যে কোনো শিল্পীর কাজ বুঝতে হলে তো আগে তার বেড়ে ওঠার পরিবেশটা বোঝা দরকার, তাই না? অবশ্যই। ওয়ার্ডসওয়ার্থের জন্ম 1770 সালে ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্টে। আর জায়গাটার নাম শুনলেই কিন্তু একটা ছবি ভেসে ওঠে, চারিদিকে হ্রদ, পাহাড়, অরণ্য। তার ছেলেবেলার গল্পগুলো পড়লে মনে হয় তিনি যেন প্রকৃতিরই সন্তান ছিলেন, কিন্তু খুব অল্প বয়সী তিনি বাবা মা দুজনকেই হারান। এই বিষয়টা তার জীবনে কতটা প্রভাব ফেলেছিল? মারাত্মক প্রভাব ফেলেছিল। ভাবুন একবার, একটা শিশু যে তার সবচেয়ে বড় আশ্রয় বাবা মাকে হারিয়েছে, সে কোথায় যাবে? ওয়ার্ডসওয়ার্থ গিয়েছিলেন প্রকৃতির কাছে। ওই পাহাড়, নদী, হ্রদ এগুলোই তার অভিভাবক, তার বন্ধু, তার শিক্ষক হয়ে উঠেছিল। তার লেখায় আমরা বারবার যে প্রকৃতির সাথে এক আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল সম্পর্কের কথা পড়ি, তার শেকড়টা কিন্তু এই একাকিত্ব আর প্রকৃতির আশ্রয়ের মধ্যেই লুকিয়ে আছে। তার মানে প্রথাগত শিক্ষার চেয়ে প্রকৃতির পাঠশালায় তাকে বেশি টেনেছিল? তিনি কেমব্রিজের সেন্ট জনস কলেজে পড়েছেন ঠিকই, কিন্তু তার আসল শিক্ষাটা হয়েছিল প্রকৃতির পাঠশালায়। প্রাতিষ্ঠানিক শিক্ষা তাকে নিয়ম শিখিয়েছে, আর প্রকৃতি শিখিয়েছে অনুভব করতে। কিন্তু শুধু প্রকৃতিই তো তাকে কবি বানায়নি। বাইরের জগতের কোন ঘটনাগুলো তাকে প্রভাবিত করেছিল, বিশেষ করে সেই সময়ের উত্তাল ইউরোপের রাজনীতি? দুটো বড় ঘটনা তার জীবনকে বদলে দেয়। প্রথমটা হলো ফরাসি বিপ্লব। তরুণ ওয়ার্ডসওয়ার্থ বিপ্লবের আদর্শ, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব দেখে মুগ্ধ হয়েছিলেন। তিনি বিশ্বাস করতে শুরু করেছিলেন যে সাধারণ মানুষের মধ্যেও অসাধারণ শক্তি লুকিয়ে আছে। আর দ্বিতীয়টা? আর দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটা ঘটে 1795 সালে। তার সাথে পরিচয় হয় আর এক কিংবদন্তি কবির, স্যামুয়েল টেইলর কোলরিজের। এসটি কলরিজ। হ্যাঁ, এই দুজনের বন্ধুত্ব ছিল অনেকটা আগুনের সাথে বাতাসের মেলার মতো। তাদের দীর্ঘ পদচারণা, রাতের পর রাত ধরে আলোচনা, এসব থেকেই জন্ম নেয় এক নতুন সাহিত্যিক আন্দোলন, যা আজ রোম্যান্টিসিজম নামে পরিচিত। এই বন্ধুত্ব ছাড়া হয়তো রোম্যান্টিক যুগটা এতটা শক্তিশালী হতো না। আর জীবনের শেষ দিকে এসে তিনি তার এই অবদানের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতিও পান। হ্যাঁ, 1843 সালে তাকে ইংল্যান্ডের পোয়েট লরিয়েট বা রাজকবি হিসেবে নিযুক্ত করা হয়। একাকী এক বালক থেকে দেশের সর্বোচ্চ সম্মানিত কবি, যাত্রাটা সত্যিই অসাধারণ। এবার আসা যাক সেই বিপ্লবের কথায় যা তিনি কলম দিয়ে ঘটিয়েছিলেন। তার আগে নিওক্লাসিক্যাল যুগে কবিতা ছিল খুব নিয়মমাফিক, কৃত্রিম আর মূলত শহরের অভিজাত মানুষদের নিয়ে লেখা। ঠিক। ওয়ার্ডসওয়ার্থ এসে বললেন, এসব চলবে না, কবিতা হবে সাধারণ মানুষের ভাষায়, বা ল্যাঙ্গুয়েজ অফ কমন ম্যান। এই ধারণাটা সেই সময়ে কতটা বৈপ্লবিক ছিল? এটা শুধু বৈপ্লবিক নয়, প্রায় ধৃষ্টতা হিসেবে দেখা হয়েছিল। তখনকার কবিরা মনে করতেন কবিতার ভাষা হতে হবে মার্জিত, অলঙ্কৃত এবং সাধারণ কথ্য ভাষা থেকে আলাদা। তারা লিখতেন গ্রিক বা রোমান পুরাণের গেরোদের নিয়ে, রাজা রানীদের নিয়ে। আর ওয়ার্ডসওয়ার্থ বলছেন কিনা, তিনি লিখবেন গ্রামের সাধারণ কৃষক, মেষপালক বা একাকী পথচারীকে নিয়ে। তিনি আসলে কবিতার বিষয়বস্তু আর ভাষা দুটোকেই গণতান্ত্রিক করে তুলেছিলেন। তিনি বলতেন একজন কৃষকের হৃদয়ের আবেগ কোনো রাজার আবেগের চেয়ে কম কাব্যিক নয়। এই চিন্তাটাই ছিল একটা বিরাট ধাক্কা। আর এই চিন্তা থেকেই তো তিনি কবিতার সেই বিখ্যাত সংজ্ঞাটি দেন, তাই না? হ্যাঁ, spontaneous overflow of powerful feelings. It takes its origin from emotion recollected in tranquility. এটা শুনতে বেশ কাব্যিক, কিন্তু এর আসল মানেটা কি? শান্ত মনে আবেগ স্মরণ করা, ব্যাপারটা ঠিক কি? দেখুন, এই সংজ্ঞার দুটো অংশ আছে। প্রথমটা হল spontaneous overflow of powerful feelings, অর্থাৎ শক্তিশালী অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রকাশ। কিন্তু দ্বিতীয় অংশটাই আসল চাবিকাঠি, ইমোশন রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি। এর মানে হল
কবিতা শুধু তাৎক্ষণিক আবেগের বিস্ফোরণ নয়। ধরুন, আপনি পাহাড়ে অপূর্ব সুন্দর একটা সূর্যোদয় দেখলেন। আপনার মন আনন্দে ভরে গেল। ওয়ার্ডসওয়ার্থের মতে তখনই কবিতাটা লিখে ফেললে সেটা ভালো কবিতা হবে না। তাহলে কখন হবে? বরং আপনি বাড়ি ফিরে আসুন, দৈনন্দিন কাজ করেন, তারপর কোনো এক শান্ত নিরিবিলি মুহূর্তে চোখ বন্ধ করে সেই সূর্যোদয়ের স্মৃতিটাকে আবার মনের মধ্যে জাগিয়ে তুলুন। সেই স্মৃতি থেকে যে নতুন গভীরতর আবেগ জন্মাবে সেটাই হলো কবিতার উৎস। তাৎক্ষণিক অভিজ্ঞতাটা কাঁচামাল, আর শান্ত মনে তাকে নিয়ে ভাবাটা হলো শিল্প। বাহ, মস্তিষ্ক নয়, হৃদয় দিয়ে অনুভব করে, স্মৃতি দিয়ে তাকে পরিশুদ্ধ করার এই দর্শনটাই ছিল তার কবিতার আত্মা। একদম। কিন্তু বাস্তবে তার কবিতায় এর প্রয়োগটা কেমন ছিল? কোন লেখাটা পড়লে এই ইমোশন রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটির ব্যাপারটা সবচেয়ে ভালোভাবে বোঝা যায়? এর জন্য আমাদের যেতে হবে তার সাহিত্যকর্মের জগতে, আর শুরু করতে হবে 1798 সালে প্রকাশিত সেই ঐতিহাসিক গ্রন্থটি দিয়ে, লিরিক্যাল ব্যালাডস। কোলরিজের সাথে যৌথভাবে প্রকাশিত এই বইটিকে তো রোম্যান্টিক যুগের ইশতেহার বা ম্যানিফেস্টো বলা হয়। এখানেই তারা ঘোষণা করেছিলেন যে তারা সাধারণ জীবনের ঘটনাকে অসাধারণ কাব্যিক আলোয় তুলে ধরবেন। আর তার সবচেয়ে বড় কাজ, যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়, সেটা হলো দ্য প্রিলিউড। তার ম্যাগনাম ওপাস। আমি যতদূর জানি এটা একটা বিশাল আত্মজীবনীমূলক কবিতা, যা তিনি সারা জীবন ধরে লিখেছেন। কিন্তু এর বিশেষত্বটা কোথায়? বিশেষত্বটা এর সাবটাইটেলে, গ্রোথ অফ আ পোয়েটস মাইন্ড। কবির মনের বেড়ে ওঠা। ঠিক, এটা শুধু একটা আত্মজীবনী নয়, এটা একটা মনস্তাত্ত্বিক দলিল। এখানে তিনি বাইরের ঘটনার চেয়ে ভেতরের জগতের ওপর বেশি জোর দিয়েছেন। যেমন শৈশবে একটা পাখির ডাক শুনে তার মনে কী অনুভূতি হয়েছিল, বা কেমব্রিজে গিয়ে কিভাবে তিনি নিজেকে বিচ্ছিন্ন মনে করতেন, ফরাসি বিপ্লব দেখে তার মনে কী আলোড়ন উঠেছিল, এই সব কিছু তিনি নিবিড়ভাবে বিশ্লেষণ করেছেন। এটা ছিল আধুনিক মনোবিজ্ঞানের এক কাব্যিক রূপ। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, এত বড় কাজটা তিনি নিজে প্রকাশ করে যাননি। তাই নাকি? হ্যাঁ, তার মৃত্যুর পর তার স্ত্রী এটি প্রকাশ করেন। তার আরেকটি দীর্ঘ কবিতার নামও শোনা যায়, দি এক্সকারশন, যদিও সেটা প্রিলুডের মতো বিখ্যাত নয়। হ্যাঁ, দি এক্সকারশন ছিল তার আরও বড় এক পরিকল্পনার অংশ। তিনি দ্য রিক্লুজ নামে একটি মহাকাব্য লিখতে চেয়েছিলেন, যেখানে মানুষ, প্রকৃতি আর সমাজের সম্পর্ক নিয়ে দার্শনিক আলোচনা থাকবে। দ্য প্রিলিউড ছিল তার ভূমিকা পর্ব, আর দি এক্সকারশন ছিল তার দ্বিতীয় খণ্ড। দুর্ভাগ্যবশত তিনি প্রকল্পটি শেষ করতে পারেননি, কিন্তু অসমাপ্ত হলেও এটি তার চিন্তার বিশালতার প্রমাণ দেয়। চলুন এবার তত্ত্ব থেকে বেরিয়ে তার কয়েকটি জনপ্রিয় কবিতার গভীরে যাই। যে কবিতাটার নাম সবাই জানে, সেটা হলো আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড। বা আমরা যাকে ড্যাফোডিলস বলে চিনি। হ্যাঁ, ড্যাফোডিলস। গল্পটা তো খুব সরল, কবি ফুল দেখলেন, ভালো লাগলো। কিন্তু এই সাধারণ অভিজ্ঞতাটা কিংবদন্তি হয়ে উঠল কেন? এর পেছনের আসল জাদুটা কোথায়? জাদুটা লুকিয়ে আছে কবিতার শেষ স্তবকে। শেষ স্তবকে? হ্যাঁ, প্রথম 3 স্তবকে তিনি বর্ণনা করছেন যে কিভাবে তিনি একা মেঘের মতো ঘুরতে গিয়ে এক ঝাঁক সোনালি ড্যাফোডিল ফুল দেখলেন, যারা হ্রদের ধারে বাতাসে নাচছিল। দৃশ্যটা খুব সুন্দর, কিন্তু এখানেই শেষ নয়। আসল ঘটনাটা ঘটছে পরে। তিনি বলছেন, "For oft when on my couch I lie, in vacant or in pensive mood." অর্থাৎ পরে যখন তিনি একা নিজের ঘরে বিষণ্ণ বা চিন্তামগ্ন হয়ে শুয়ে থাকেন, তখন "They flash upon that inward eye, which is the bliss of solitude." তখন সেই ড্যাফোডিলের দৃশ্যটা তার মনের চোখে বা ইনওয়ার্ড আইতে ঝলসে ওঠে। আর ঠিক তখনই তার মন আনন্দে ভরে যায়। এটাই হলো ইমোশন রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটির নিখুঁত উদাহরণ। তাৎক্ষণিক আনন্দটা নয়, বরং স্মৃতিতে সঞ্চিত সেই আনন্দটা যখন পরে একাকিত্বের সঙ্গী হয়, সেটাই আসল কবিতা। তার মানে প্রকৃতি এখানে শুধু সুন্দর নয়, প্রকৃতি এখানে একজন আরোগ্যকারী বা হিলার। বাহ, ইনওয়ার্ড আই বা মনের চোখ, এই ধারণাটাই তো অসাধারণ। প্রকৃতির স্মৃতিকে একটা মানসিক ঔষধ হিসেবে ব্যবহার করা। আমার সবসময় টিনটার্ন অ্যাবে কবিতাটা পড়তে গিয়েও একই রকম একটা অনুভূতি হয়। কবি 5 বছর পর একটা জায়গায় ফিরে আসছেন। এখানে কি শুধু স্মৃতিকাতরতা কাজ করছে, নাকি এর চেয়েও গভীর কিছু আছে? অনেক অনেক গভীর কিছু আছে। টিনটার্ন অ্যাবে আমরা ওয়ার্ডসওয়ার্থের দর্শনের বিবর্তন দেখতে পাই। কিভাবে?
তিনি বলছেন ৫ বছর আগে যৌবনে যখন তিনি এখানে এসেছিলেন তখন প্রকৃতির প্রতি তাঁর ভালোবাসা ছিল তীব্র কিন্তু অপরিপক্ক। তিনি প্রকৃতির শব্দ, রং, তার বাহ্যিক রূপ দেখেই উত্তেজিত হতেন। কিন্তু এই ৫ বছরে তিনি জীবনের অনেক কঠিন অভিজ্ঞতা পার করেছেন। এখন তিনি যখন একই প্রকৃতির দিকে তাকাচ্ছেন, তিনি শুধু তার বাইরের সৌন্দর্য দেখছেন না। তাহলে কি দেখছেন? তিনি প্রকৃতির মধ্যে এক শান্ত গভীর সঙ্গীত শুনতে পাচ্ছেন, এক আধ্যাত্মিক শক্তি যা মহাবিশ্বের সবকিছুর মধ্যে সংযোগ স্থাপন করে। এখানে তিনি সেই বিখ্যাত লাইনটি বলেন, নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার। অর্থাৎ যে হৃদয় প্রকৃতিকে ভালোবেসেছে, প্রকৃতি তার সাথে কখনো বিশ্বাসঘাতকতা করে না। এটা প্রকৃতির নিছক বর্ণনা নয়, এটা প্রকৃতির সাথে মানবাত্মার সম্পর্কের এক দার্শনিক অন্বেষণ। তবে তার সব কবিতাই তো এত সহজবোধ্য বা শান্তিময় নয়। ওড ইন্টিমেশনস অফ ইমমর্টালিটি কবিতাটা আমার কাছে সবসময় একটু কঠিন আর বিষণ্ণ মনে হয়েছে। স্বর্গীয় আলো হারিয়ে ফেলার মানে কি? আপনি ঠিকই ধরেছেন, এটি তার সবচেয়ে জটিল এবং দার্শনিক কবিতাগুলোর একটি। এখানে তিনি মানব জীবনের এক গভীর সত্য নিয়ে কথা বলছেন। কি সে সত্য? তার তত্ত্বটা হল, শিশুরা যখন জন্মায় তারা ঈশ্বরের কাছ থেকে আসে, তাই তাদের আত্মার মধ্যে স্বর্গের কিছু স্মৃতি বা সেলেস্টিয়াল রাইট থেকে যায়। এই কারণেই শিশুরা প্রকৃতির দিকে তাকালে একটা ঐশ্বরিক মহিমা দেখতে পায়, যা আমরা বড়রা দেখতে পাই না। একটা সাধারণ ফুল বা মেঘও তাদের কাছে বিস্ময়কর মনে হয়। বয়স বাড়ার সাথে সাথে জাগতিক জ্ঞান, অভিজ্ঞতা আর সমাজের চাপে আমাদের ভেতরের সেই স্বর্গীয় আলো নিভে যেতে থাকে। আমরা দেখতে শিখি কিন্তু অনুভব করতে ভুলে যাই। তাহলে কবিতাটা আসলে একটা আক্ষেপ? হ্যাঁ, শৈশবের সেই পবিত্র দৃষ্টি হারিয়ে ফেলার জন্য এক গভীর আক্ষেপ। যদিও শেষে তিনি সান্ত্বনা খুঁজে নেন এই বলে যে যা হারিয়ে গেছে তার জন্য শোক না করে যা টিকে আছে, অর্থাৎ পরিণত বয়সের গভীর চিন্তা, তাতেই শক্তি খুঁজে নিতে হবে। এবার আসি দ্য সলিটারি রিপার প্রসঙ্গে। স্কটল্যান্ডের পাহাড়ে এক তরুণী ফসল কাটছে আর গান গাইছে। কবি তার ভাষা বুঝছেন না, কিন্তু সুরটা তাকে মুগ্ধ করছে। এই সাধারণ দৃশ্যটা নিয়ে একটা আস্ত কবিতা। হ্যাঁ, এর পেছনের প্রেরণাটা কি? আমি যখন প্রথমে কবিতাটা পড়ি, আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। কবি মেয়েটির গানের একটা শব্দও বোঝেননি। কিছুই না। গানটা কি কোনো যুদ্ধের গল্প নাকি কোনো হারানো প্রেমের কাহিনী, তিনি কিছুই জানেন না। কিন্তু মেয়েটির কণ্ঠের বিষণ্ণ সুরটা তার হৃদয়কে এতটাই গভীরভাবে স্পর্শ করল যে তিনি স্তব্ধ হয়ে গেলেন। তিনি যখন পাহাড় থেকে নেমে আসছেন, তখনও সেই সুর তার হৃদয়ে বাজছে। দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর লং আফটার ইট ওয়াজ হার্ড নো মোর। এর মূল বার্তাটা কি তাহলে? এর মূল বার্তাটা হল আবেগের ভাষা সর্বজনীন। শিল্প বা সঙ্গীতের আসল শক্তি তার শব্দে নয়, তার সুরে, তার অনুভবে। সেই তরুণীর গানের আবেগ ভাষাগত সমস্ত বাধা অতিক্রম করে কবির আত্মার সাথে সংযোগ স্থাপন করেছিল। তার মানে প্রকৃত অনুভূতি কোনো সীমানা মানে না? একদমই মানে না। তাহলে সব মিলিয়ে ওয়ার্ডসওয়ার্থ ইংরেজি সাহিত্যে ঠিক কি রেখে গেলেন? যদি এক কথায় বলতে হয়, তার উত্তরাধিকার কি? তার উত্তরাধিকার হল তিনি কবিতাকে মাটির কাছাকাছি নিয়ে এসছেন। তিনি প্রমাণ করেছেন যে মহাকাব্য লেখার জন্য ট্রয়ের যুদ্ধ বা কোনো পৌরাণিক বীরের প্রয়োজন নেই। গ্রামের পথের ধারে ফুটে থাকা একটা সাধারণ ফুল বা মাঠে কাজ করা এক তরুণীর গানও মহৎ কবিতার বিষয় হতে পারে। তিনি মানুষের ভেতরের জগৎ, তার স্মৃতি, তার বেড়ে ওঠার গল্পকে সাহিত্যের কেন্দ্রে স্থাপন করেছেন। কিটস, শেলি, বায়রনের মতো পরবর্তী রোম্যান্টিক কবিরা তার তৈরি করা এই পথেই হেঁটেছেন। আর তার দর্শনের মূলে যে ধারণাটা কাজ করেছে, সেই প্যান্থেইজম বা সর্বেশ্বরবাদের ব্যাপারটা যদি একটু সহজ করে বুঝিয়ে দেন। অবশ্যই। এই ধারণাটা সেই সময়ের প্রেক্ষাপটে বেশ বিপ্লবী ছিল। চার্চ যখন বলছিল ঈশ্বর স্বর্গে এক নির্দিষ্ট স্থানে থাকেন, ওয়ার্ডসওয়ার্থ তখন বলছিলেন না, ঈশ্বর সর্বত্র বিরাজমান। আচ্ছা। তিনি বিশ্বাস করতেন ঈশ্বরকে খুঁজতে হলে কোনো গির্জা বা মন্দিরে যাওয়ার দরকার নেই। ঈশ্বর আছেন ওই পাহাড়ি ঝর্ণার শব্দে, ওই ড্যাফোডিল ফুলের রঙে, রাতের আকাশের তারায়। প্রকৃতির প্রতিটি অণু পরমাণুর মধ্যে। হ্যাঁ, প্রকৃতির প্রতিটি উপাদানের মধ্যে তিনি ঈশ্বরের প্রকাশ দেখতে পেতেন। এই দর্শনকেই প্যান্থেইজম বলে। তিনি ঈশ্বরকে প্রাতিষ্ঠানিক ধর্মের আশার থেকে বের করে এনে প্রকৃতির বিশাল ক্যানভাসে ছড়িয়ে দিচ্ছিলেন।
এটা তো এক বিরাট দার্শনিক উল্লম্ঘন। অবশ্যই। প্রকৃতি তার কাছে ছিল একাধারে শিক্ষক, সেবিকা এবং অভিভাবক। আলোচনা শেষে এসে মনে হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের প্রাসঙ্গিকতা 2 শতাব্দী পরেও একটুও কমেনি, বরং বেড়েছে। আজকের এই যান্ত্রিক ভার্চুয়াল জীবনে আমরা যখন প্রকৃতি থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছি, তখন হয়তো তার কথাই সবচেয়ে বেশি করে মনে করা প্রয়োজন। একদম। আর এখানেই শ্রোতাদের জন্য একটা শেষ চিন্তার খোরাক রেখে যেতে চাই। বলুন। ওয়ার্ডসওয়ার্থ ড্যাফোডিল ফুলের একটা সাধারণ স্মৃতিকে তার মনের চোখে সঞ্চয় করে রেখেছিলেন, যা পরে তার একাকিত্বের মুহূর্তগুলোতে গভীর আনন্দের উৎস হয়ে উঠেছিল। একবার ভেবে দেখা যাক, আজকের এই ডিজিটাল ডিস্ট্র্যাকশনের যুগে যখন আমাদের মনোযোগ প্রতি মুহূর্তে মোবাইল ফোনের স্ক্রিনে আটকে থাকে, তখন আমাদের চারপাশের কত শত ড্যাফোডিলের মুহূর্ত আমরা খেয়ালই করছি না। ঠিক। হয়তো সেই পাখিটার ডাক বা বিকেলের আকাশের রং, কোনো সুন্দর প্রাকৃতিক মুহূর্তগুলোকে আমরা আমাদের ইনওয়ার্ড আইতে সঞ্চয় করতে ব্যর্থ হচ্ছি। হতে পারে যথেষ্ট মনোযোগ না দেওয়ার কারণেই আমরা জীবনের অনেক গভীর এবং দীর্ঘস্থায়ী আনন্দ থেকে নিজেদের বঞ্চিত করছি।